আধার রাতে নীল নকশা শহর থেকে অনেক দূরে পাহাড়ি বনাঞ্চল ঘেরা এক পরিত্যক্ত কুটিরে জ্বলছিল একটি টিমটিমে লণ্ঠন। বাইরে ঝিঝি পোকার ডাক আর ঝড়ের পূর্বাভাস দেওয়া দমকা হাওয়া। ভেতরে বসেছিল 4 জন যুবক, রাশেদ, সুজন, আরিফ আর কালু। তাদের চোখে মুখে উত্তেজনার চেয়েও বেশি ছিল এক ধরনের অস্থিরতা। তারা পেশাদার অপরাধী নয়, বরং ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দিশেহারা 4 জন বেকার যুবক। তাদের আজকের লক্ষ্য অত্যন্ত ভয়াবহ, জেলার সবচেয়ে সৎ এবং প্রভাবশালী ডিএম ম্যাডাম অবন্তী চৌধুরীকে অপহরণ করা। রাশেদ ছিল তাদের দলের নেতা। সে উচ্চশিক্ষিত, কিন্তু অভাবের তাড়নায় ছোটখাটো অপরাধে জড়িয়ে পড়েছে। সে টেবিলের উপর রাখা ম্যাকটা দেখিয়ে বলল, শোন, কাল সকালে ম্যাডাম যখন একা পাহাড়ি রাস্তা দিয়ে কার প্রজেক্ট পরিদর্শনে যাবেন, ঠিক তখনই আমাদের কাজটা সারতে হবে। সিকিউরিটি ভ্যানটা ডাইভারশনে আটকে দেব আমরা। সুজন একটু ভয়ে ভয়ে বলল, ভাই, কাজটা কি ঠিক হচ্ছে? উনি তো ভালো মানুষ, গরিবদের জন্য অনেক কিছু করেন। রাশেদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দুনিয়াতে ভালো মানুষের দাম নেই রে। আমাদের পেটে ভাত নেই, আমাদের ছোট বোনটার অপারেশন দরকার, টাকার জন্য আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এই কিডন্যাপটা সফল হলে মোটা টাকা মুক্তিপণ পাবো, ব্যাস। তারপরেই অন্ধকার জগৎ ছেড়ে দূরে কোথাও চলে যাব। অপারেশন ও অপ্রত্যাশিত শান্ত স্বভাব। পরদিন সকালে পরিকল্পনা অনুযায়ী কাজ হলো। নির্জন পাহাড়ি রাস্তায় ম্যাডাম অবন্তী চৌধুরীর গাড়িটি যখন একটি সরু মোড় পার হচ্ছিল, তখন রাশেদেরা গাছের গুড়ি ফেলে রাস্তা আটকে দিল। ড্রাইভারকে ভয় দেখিয়ে নামিয়ে দিয়ে তারা গাড়িতে উঠে পড়ল। ম্যাডাম অবন্তী চৌধুরী পেছনের সিটে বসে ফাইল পড়ছিলেন। আচমকাই আক্রমণে তিনি চিৎকার বা কান্নাকাটি করলেন না, কেবল শান্ত চোখে রাশেদদের দিকে তাকালেন। চশমাটা ঠিক করে তিনি ধীর স্থির কণ্ঠে বললেন, তোমরা কারা, কি চাও? কালু তার হাতে থাকা ভাঙা পিস্তলটা উঁচিয়ে বলল, চুপ থাকুন ম্যাডাম, টু শব্দ করবেন না, আপনি এখন আমাদের জিম্মি। অবন্তী চৌধুরী হাসলেনও না, রাগলেনও না। তিনি শুধু বললেন, পিস্তলটা নামাও বাবা, ওটা লোড করা নেই, আর তোমরা যে কাঁপছো তাতে ওটা এমনিই পড়ে যাবে। অপহরণকারীরা স্তম্ভিত হয়ে গেল। এমন শিকার তারা আগে দেখেনি। তারা তাকে নিয়ে গেল সেই পুরনো কুটিরে। বন্দিশালায় এক অন্যরকম আলোচনা। কুটিরে পৌঁছে অবন্তী চৌধুরীকে একটি কাঠের চেয়ারে বসানো হলো, কিন্তু তার হাত পা বাঁধল না তারা। রাশেদ বাইরে গিয়ে ফোনের নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করছিল মুক্তিপণের দাবি জানানোর জন্য। ভেতরে অবন্তী চৌধুরী সুজনের দিকে তাকিয়ে বললেন, তৃষ্ণা পেয়েছে, একটু জল দেবে? সুজন ততস্থ হয়ে জল এনে দিল। অবন্তী জল খেয়ে বললেন, তোমাদের মুখ দেখে মনে হচ্ছে না তোমরা খুনি। কেন এই পথে এসেছ? সুজন, তোমার হাতে তো কালির দাগ দেখা যাচ্ছে, তুমি কি পড়াশোনা করতে? সুজন মাথা নিচু করে বলল, জি ম্যাডাম, অনার্স শেষ করেছি, কিন্তু চাকরির জন্য 10 লাখ টাকা ঘুষ দিতে পারিনি। ওদিকে বাবার কিডনি নষ্ট, বোনটার বিয়ে ভেঙে গেছে অভাবের জন্য। অবন্তী চৌধুরী চুপ করে রইলেন। কিছুক্ষণ পর তিনি রাশেদকে ডেকে পাঠালেন। রাশেদ ভেতরে এলে তিনি বললেন, তোমরা আমার মুক্তিপণ হিসেবে কত টাকা চাও? 5 কোটি, 10 কোটি? রাশেদ থতমত খেয়ে বলল, এত টাকা দিয়ে আমরা কি করব? আমাদের শুধু আমাদের সমস্যাগুলো মেটানোর মতো টাকা হলেই হবে। ডিএম ম্যাডামের সেই অমোঘ সিদ্ধান্ত। অবন্তী চৌধুরী তখন একটি কাগজ আর কলম চাইলেন। তিনি বললেন, আমি তোমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে নয়, একজন বড় বোন হিসাবে একটা প্রস্তাব দিচ্ছি। তোমরা আমাকে এখানে 3 দিন আটকে রাখো। এই 3 দিনে আমি তোমাদের কোনো ক্ষতি করব না, কিন্তু বদলে তোমরা আমাকে তোমাদের জীবনের গল্প বলবে, আর আমি তোমাদের জন্য একটা করে প্রজেক্ট ড্রাফট করব। যদি 3 দিন পর তোমাদের মনে হয় অপহরণ করে টাকা নেওয়াই সমাধান, তাহলে আমি নিজেই তোমাদের মুক্তিপণের টাকা এনে দেব। আর যদি মনে হয় আমার সিদ্ধান্ত সঠিক, তবে তোমরা আত্মসমর্পণ করবে। অপহরণকারীরা বিভ্রান্ত হয়ে পড়ল, কিন্তু তার ব্যক্তিত্বের সামনে তারা না বলতে পারল না। শুরু হলো এক অদ্ভুত সহাবস্থান। অবন্তী চৌধুরী তাদের আলাদা আলাদা করে ডাকলেন। তিনি বুঝতে পারলেন এরা অপরাধী নয়, এরা সিস্টেমের বলি। তিনি সুজনকে দিয়ে একটি মৎস্য খামারের পরিকল্পনা করালেন, আরিফকে দিয়ে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মডিউল তৈরি করালেন, আর রাশেদকে বোঝালেন কিভাবে আইনি পথে লড়াই করে নিজের অধিকার আদায় করা যায়। অবন্তী চৌধুরী কুটিরের এক কোণায় বসে সরকারি নথির মতো করে 4 জন যুবকের পুনর্বাসনের একটা মাস্টার প্ল্যান লিখে ফেললেন। তিনি বললেন, রাশেদ, তুমি যদি আজ মুক্তিপণ নাও, তাহলে সারা জীবন পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াতে হবে। তোমার মা বাবা চোরের বাবা মা হিসাবে পরিচিত হবে। কিন্তু যদি তুমি এই প্রজেক্টগুলো নিয়ে আমার কাছে আসো, আমি তোমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ঋণ দেব, জমি দেব এবং তোমাদের আত্মনির্ভরশীল করব। অন্ধকারের অবসান। তৃতীয় দিনে যখন পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুটিরটি ঘিরে ফেলে, তখন বাইরে সাইরেনের শব্দে রাশেদেরা আতঙ্কিত হয়ে পড়ল। কালু পিস্তল তুলতে গেলে রাশেদ তাকে থামিয়ে দিল।
রাশেদ দেখল অবন্তী চৌধুরী শান্তভাবে উঠে দাঁড়িয়েছেন। তিনি রাশেদের মাথায় হাত রেখে বললেন, ভয় পেও না, আমি কথা দিচ্ছি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। তোমরা আমার ভাই হয়েছ এই 3 দিনে। অবন্তী চৌধুরী বাইরে বেরিয়ে এলেন। পুলিশ অফিসাররা যখন গুলি চালাতে যাচ্ছিলেন তখন তিনি হাত উঁচিয়ে তাদের থামালেন। তিনি বললেন, গুলি চালাবেন না, এরা কেউ অপরাধী নয়। এরা পথ হারানো কিছু যুবক, যারা আজ থেকে জেলা প্রশাসনের স্বনির্ভর প্রকল্পের অংশীদার। আমি এদের নিয়ে এসেছি আমার নিজের জিম্মায়। পুলিশ এবং উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। রাশেদ, সুজন, আরিফ আর কালু কুটির থেকে বেরিয়ে এসে কান্নায় ভেঙে পড়ল। তারা ডিএম ম্যাডামের পায়ের কাছে এসে ক্ষমা চাইল। অবন্তী চৌধুরী সেদিন কেবল তাদের জীবন বাঁচাননি, বরং তাদের একটি সম্মানজনক জীবনের স্বপ্ন দেখিয়েছেন। তার একটি সিদ্ধান্ত তাদের পুলিশে না দিয়ে পুনর্বাসিত করা পুরো জেলার প্রশাসনিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা হয়ে থাকল। অপহরণকারীরা সেদিন হেরে যায়নি, বরং তাদের ভেতরের অশুভ শক্তির বিনাশ হয়েছিল। একটি নতুন ভোরের সূচনা। গুদাম থেকে উদ্ধারের পর রাশেদ, সুজন, আরিফ ও কালুকে থানায় নয় বরং অবন্তী চৌধুরীর নিজস্ব তত্ত্বাবধানে একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টারে রাখা হলো। শহর জুড়ে তখন তোলপাড়। প্রভাবশালী মহলে সমালোচনা শুরু হলো, একজন ডিএম কিভাবে অপহরণকারীদের এভাবে প্রশ্রয় দিতে পারেন। কিন্তু অবন্তী চৌধুরী তার সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি জানতেন, শাস্তি মানুষকে অপরাধী বানায়, কিন্তু সুযোগ মানুষকে মানুষ বানায়। তিনি আইনকে পাশ দিয়ে কিছু করেননি। তিনি আদালতে দাঁড়িয়ে নিজের জবানবন্দিতে বললেন, এই 4 জন যুবক পরিস্থিতির শিকার। আমি তাদের অভিভাবক হিসাবে দায়িত্ব নিচ্ছি। যদি তারা পরবর্তী 6 মাসে নিজেদের প্রমাণ করতে না পারে, তাহলে আইন তার নিজের পথে চলবে। আদালত অবন্তীর ব্যক্তিগত জামিনে তাদের মুক্তি দিলেন। অগ্নি পরীক্ষা শুরু হলো 4 বন্ধুর জীবনের সবচেয়ে কঠিন সংগ্রাম। সমাজের মানুষের ঘৃণা, প্রতিবেশীদের বাঁকা চোট আর নিজেদের ভেতরের অপরাধবোধ সব মিলিয়ে টিকে থাকা ছিল দুষ্কর। রাশেদকে দায়িত্ব দেওয়া হলো জেলা প্রশাসনের একটি বনায়ন প্রকল্পের তদারকি করার। সুজন পেল মৎস্য খামারের দায়িত্ব, আর কারিগরি শিক্ষায় দক্ষ আরিফ ও কালুকে দেওয়া হলো ডিস্ট্রিক্ট আইটি সেন্টারের রক্ষণাবেক্ষণের। রাশেদ প্রথম দিকে খুব হীনমন্যতায় ভুগত। একদিন অবন্তী চৌধুরী তার প্রজেক্ট পরিদর্শনে এসে রাশেদকে একা পেয়ে বললেন, রাশেদ, পেছন ফিরে তাকালে শুধু অন্ধকারই দেখবে। সামনের দিকে তাকাও, যেখানে হাজারো চারাগাছ তোমার হাতের ছোঁয়ায় বড় হচ্ছে। তুমি এখন আর অপহরণকারী নও, তুমি একজন প্রাণদাতা। ম্যাডামের এই কথাগুলো রাশেদের বুকে তীরের মতো বিঁধল। সে সেদিন প্রতিজ্ঞা করল, সে তার জীবন দিয়ে হলেও এই আস্থার মর্যাদা রাখবে। ফিরে আসা সেই রাত। কয়েক মাস পরের কথা। জেলায় হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দিল। পাহাড়ি ঢলে অনেক গ্রাম তলিয়ে গেল। চূড়ান্ত বিজয়। এই ঘটনার পর সমালোচকদের মুখ বন্ধ হয়ে গেল। খবরের কাগজে বড় করে শিরোনাম হলো, ডিএম ম্যাডামের মানবিক সিদ্ধান্তই আজ তার প্রাণ বাঁচালো। কয়েক বছর পর রাশেদ এখন জেলার একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। তার অধীনে কাজ করছে আরও 50 জন বেকার যুবক। সুজন তার মৎস্য খামার দিয়ে জাতীয় পুরস্কার পেয়েছে। তারা আর অন্ধকার কুটিরে লণ্ঠন জ্বালিয়ে ষড়যন্ত্র করে না, বরং তারা এখন সমাজের বাতিঘর। অবন্তী চৌধুরী যখন বদলি হয়ে অন্য জেলায় যাচ্ছিলেন, তখন পুরো শহরের মানুষ স্টেশনে জড়ো হয়েছিল তাকে বিদায় জানাতে। 4 বন্ধু স্টেশনের এক কোনায় দাঁড়িয়ে নীরবে চোখের জল মুছছিল। অবন্তী ট্রেন থেকে নেমে তাদের কাছে গিয়ে দাঁড়ালেন। তিনি হাসি মুখে বললেন, আমি যাচ্ছিলাম না, আমি তো তোমাদের 4 জনের কাজের মাঝে রয়ে গেলাম। মনে রেখো, সততা কঠিন পথ, কিন্তু এই পথই শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায়। গল্পের মূল শিক্ষা, শাস্তি দিয়ে অপরাধ নির্মূল করা যায় না, কিন্তু ভালোবাসা এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে একজন অপরাধীকেও সমাজের সম্পদে পরিণত করা সম্ভব। মানুষের ভেতরের মনুষ্যত্বকে জাগিয়ে তোলাই হলো সবচেয়ে বড় প্রশাসনিক সফলতা।